ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বই তার লেসন 1 গান্ধী দ্য মহাত্মা তার বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা আজকে কমপ্লিট করব। আমরা আগের ভিডিওতে অ্যাক্টিভিটি 6 অবধি কমপ্লিট করেছি। আজকে আমরা তার বাকি যে টেক্সট বইয়ের বাকি অংশটা সেটা কমপ্লিট করব। চলো সরাসরি সেখানে চলে যাই। আমরা অ্যাক্টিভিটি 6 অবধি করেছি, তোমরা টেক্সট বইটা হাতের কাছে রাখো। আমরা এর যে বাকি পরের অংশ এখানে দেখছি লেটস লার্ন বলে কিছু আমাদের জিনিস পড়তে বলেছে, সেটা আমরা পড়ব। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়তে বলছে। কি বলছে? হু আর ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ইনভার্টেড কমা। তোমরা আগের দিন ইনভার্টেড কমা কেন ব্যবহার হয় দেখেছো? কেন? কোনো প্রশ্ন করতে। তাহলে হু আর ইউ তার মানে কি? তুমি কে? উত্তর কি দিচ্ছে? আই এম বিনা, আমি বিনা। 2 নম্বর, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? হোয়ার মানে কোথায়। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। 3 নম্বর, হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, কখন তুমি তোমার প্রাতরাশ গ্রহণ করেছো? হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, কখন তুমি তোমার প্রাতরাশ খেয়েছো বা কখন তুমি প্রাতরাশ গ্রহণ করো। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে প্রাতরাশ করেছি। ঠিক আছে। তো 4 নম্বর যে বাক্য, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কোনটা? উত্তর কি দিচ্ছে? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ঠিক আছে। এই যে 4টে বাক্য দেওয়া আছে এবং এখানে আমরা লক্ষ্য করি 4টে বাক্যে 4টে নীল রঙের শব্দ দেওয়া আছে, হু, হোয়ার, হোয়েন, তারপর হুইচ। এগুলো কি? রঙিন যে বাক্য ওয়ার্ডগুলো আছে সেগুলো কেন দেওয়া হয়েছে? এই যে বাক্যগুলো আমরা দেখি পরে কি বলছে। হ্যাঁ, এই যে বাক্যগুলো আমাদের হু, হোয়ার, হোয়েন, হুইচ দিয়ে শুরু করা হয়েছে, তার মানে এগুলো প্রশ্নবোধক শব্দ। হু, হোয়ার, হোয়েন, হুইচ, হোয়াট, হাউ, আরও অনেকগুলো প্রশ্নবোধক বাক্য হতে পারে। সেগুলো কী কী হতে পারে? যেমন হোয়াট হতে পারে, আর কি হতে পারে? হাউ হতে পারে। হোয়াট মানে কি, হাউ মানে কীভাবে, আর কি হতে পারে? হোয়েন দেওয়া আছে, আর কি বলবো? হোয়ার, হোয়ার মানে কোথায়, সেটা হতে পারে। হুইচ কোনটা সেটা আমরা পেয়েছি আগে। এই ধরনের আরও অনেক কিছু আছে। তো এই বাক্যগুলো সাধারণত প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তো দেখি পরেরটায় অ্যাক্টিভিটি 7 কি বলছে। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, যে বাক্সের মধ্যে এই যে বক্স দেওয়া আছে, এই বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শব্দগুলো কি? হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। দেখি 1 নম্বর কি বলছে। ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, উত্তরটা না দেখলে আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো না। উত্তরটা কি? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি বিকালবেলায় বন্ধুদের সাথে খেলা করি। ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তাহলে প্রশ্নটা কী হবে? কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করো? কখন? বিকালবেলায়, আফটারনুন। তাহলে কখন, তাহলে এখানে শব্দটা কি? এখানে কখন বলতে কী হবে? হোয়েন। তাহলে আমরা এখানে কী লিখব? আমরা এখানে লিখব হোয়েন। ঠিক আছে। হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করো। 2 নম্বর, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, উত্তর কি? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন আমার প্রিয় বন্ধু। তাহলে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে প্রশ্নটা কী হবে? কে তোমার প্রিয় বন্ধু? উত্তরটা কী হবে? হু, হু মানে কে। তাহলে কী হবে? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। তার বলছে ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, উত্তর কি? উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং যাব। তাহলে বলছে সামার ভ্যাকেশনে তুমি কোথায় যাবে? হোয়েন, তাহলে আমার
উত্তর কী হবে? কোথায় বলতে হোয়ার। হোয়েন মানে কখন আমরা আগে লিখেছি, তাহলে এখানে কী হবে? হোয়ার। তাহলে কোথায় তুমি যাবে, তাহলে কী হবে? হোয়ার। আর 4 নম্বর, ড্যাশ ডিড ইউ হ্যাভ ইউর টিফিন, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন। উত্তর কি? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। আমার টিফিনে আজকে রুটি আছে, আমার টিফিনে আজকে রুটি আছে। তাহলে ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিনে কী আছে, তাহলে এখানে কী উত্তর হবে? হোয়াট। তাহলে আমার উত্তর আমরা লিখবো এখানে হোয়াট। এরকম সেন্টেন্স অনেক তৈরি করা যায়, তোমরা বাড়িতে চেষ্টা করবে হোয়েন, হু, হোয়ার, হোয়াট দিয়ে আরও বিভিন্ন রকম বাক্য তৈরি করার, এবং সেগুলো খাতায় লিখবে এবং তোমাদের শিক্ষক মশাইকে তোমরা সেগুলো দেখাবে বা বলবে। চলে আসি পরেরটায়। আবার বলছে লেটস রিড দ্য সেন্টেন্সেস, বলছে বাক্যগুলো পড়তে। পড়ি তাহলে। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন। বইয়ের লাইন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজ মানে অবাক করা। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা সংরক্ষিত করছি বা সংরক্ষিত করি। 4 নম্বর, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি মুদ্রাটিকে তার কাছে চিরকালের মতো রেখে দিলেন। তাহলে এই বাক্য চারটে আমরা আগে পেয়েছি গল্পে, এখন আবার দেখলাম। কি বলছে এখানে দেখো, কিছু কিছু নীল রঙের অক্ষর দেওয়া আছে। মাই মাদার, দ্য রিপ্লাই, আই, হি, এগুলো কেন দেওয়া আছে? বলছে লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস ইউজিং হু অর হোয়াট। এই বাক্যগুলোকে আবার রিফ্রেম করতে বলছে হু এবং হোয়াট দিয়ে। ঠিক আছে। দ্য আনসার্স আর ইন দ্য কালার্ড ওয়ার্ডস, উত্তরগুলো দেওয়া আছে রঙিন অক্ষরে। তাহলে রিফ্রেম করতে বলছে আমাকে, তাহলে কীভাবে রিফ্রেম হবে? বলছে মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো বোনেন। তাহলে প্রশ্নটা কী হবে? কে বোনেন? তাহলে হু দিয়ে প্রশ্ন করলে কী হবে? হু সিউজ ওয়েল, কে ভালো বোনেন। উত্তরটা কী হবে? মাই মাদার। উত্তরটা করে দেওয়া আছে এবং সেটা ব্লু কালারে করা আছে। ঠিক আছে। তারপর একটা বলছে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করলো। তাহলে হোয়াট মানে কি, কি ছেলেটিকে অবাক করলো, কি ছেলেটিকে অবাক করলো? উত্তরটা দ্য রিপ্লাই, এইটা ছেলেটিকে অবাক করলো। 3 নম্বর, আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, হু দিয়ে প্রশ্ন করবো কে হাজার হাজার টাকা রক্ষা করে? আই। কে হাজার হাজার টাকা রক্ষা করে? উত্তর হবে আই। আর 4 নম্বর, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, কে তার সঙ্গে মুদ্রাটি রেখে দিলেন চিরদিনের জন্য? কে রেখে দিলেন? তিনি, হি। তাহলে হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরগুলো পাচ্ছি। বলছে অল দিজ ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস। এই যে আমরা উত্তরগুলো পেলাম, মাই মাদার, দ্য রিপ্লাই, আই, হি, এই যে উত্তর চারটে আমরা পেয়েছি, তাই না? এই যে চারটে উত্তর আমরা পেলাম, মাই মাদার পেলাম, রিপ্লাই পেলাম, আই পেলাম, হি পেলাম, এই যে চারটে উত্তর আমরা পেয়েছি, এগুলো বলছে বাক্যের সাবজেক্ট, মানে বাক্যের কর্তা। ঠিক আছে। আর দ্য রিমেনিং পার্ট অফ ইচ অফ দ্য সেন্টেন্সেস ইজ কল্ড দ্য প্রেডিকেট। এবং দ্য রিমেনিং পার্ট, বাক্যের যে বাকি অংশটা পড়ে রইল, বাক্যের যে এই যে বাকি অংশটা আমাদের পড়ে রইল, এই যে অংশগুলো, সিউজ ওয়েল, সারপ্রাইজ দ্য বয়, তারপরে কিপ থাউজেন্ডস অফ রুপিস, আর কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এই যে বাক্য অংশগুলো, এটাকে বলছে কি? বাক্যের প্রেডিকেট। তাহলে এই নীল অক্ষরগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর এই লাল যে বাক্সের মধ্যে যে অংশগুলো আমি করলাম সেটা হচ্ছে বাক্যের প্রেডিকেট। তাহলে কেন এটা সাবজেক্ট, কেন এটা প্রেডিকেট আমরা দেখে নিই। মাই মাদার সিউজ ওয়েল সাবজেক্ট, দ্য রিপ্লাই সাবজেক্ট, সারপ্রাইজ দ্য বয় প্রেডিকেট, আই সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, কিপ থাউজেন্ডস রুপিস
হাজার হাজার টাকা রাখি, এটা হচ্ছে প্রেডিকেট। আর হি হচ্ছে সাবজেক্ট, কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এটা হচ্ছে প্রেডিকেট। স্যার টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আস্ক হু অর হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। বলছে সাবজেক্টকে খুঁজে পেতে বাক্যের যে ভার্ব তাকে হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করো। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? সিউজ, এটা বাক্যের ভার্ব। সারপ্রাইজ হচ্ছে বাক্যের ভার্ব। কিপ হচ্ছে বাক্যের ভার্ব। কেপ্ট হচ্ছে বাক্যের ভার্ব। তাহলে কে বনে, হু দিয়ে প্রশ্ন করছি। কে অবাক হয়, কে রাখে, আর কে রেখেছিল সেই কয়েনটি সারা জীবনের জন্য। তাহলে এই উত্তর যেগুলো পাচ্ছি, উত্তর কোনগুলো পাচ্ছি? মাই মাদার উত্তর পাচ্ছি, রিপ্লাই উত্তর পাচ্ছি। কে বনে ভালোভাবে? আমার মা বনে। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, কোন জিনিসটা ছেলেটিকে অবাক করলো? রিপ্লাই। হোয়াট সারপ্রাইজ দ্য বয়, কী অবাক করলো বা ছেলেটাকে? রিপ্লাই উত্তর পাচ্ছি রিপ্লাই। কে হাজার হাজার টাকা রাখে? উত্তর পাচ্ছি আমি। আর কে কয়েনটা সারা জীবনের জন্য রেখে দিল? উত্তর পাচ্ছি সে বা তিনি। তাহলে এগুলো হচ্ছে সব সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলাম, কাকে? ভার্বকে। কে দিয়ে প্রশ্ন করলাম এবং কি দিয়ে প্রশ্ন করলাম, কাকে? ভার্বকে। উত্তর পেলাম সাবজেক্ট। ঠিক আছে। এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, প্রত্যেক বাক্যের দুটো অংশ আছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। আমরা পেলাম আগেই, দুটো অংশ প্রত্যেক বাক্যের আছে। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স অ্যাবাউট হুম অর হুইচ দ্য সেন্টেন্স সেজ সামথিং। বলছে সাবজেক্ট হচ্ছে বাক্যের সেই অংশ যে অংশটার মাধ্যমে কোনো কিছুর সম্বন্ধে বাক্যে বলা হচ্ছে, কোনো কিছু বা কাউরের সম্বন্ধে বাক্যে যখন বলা হচ্ছে সেই অংশটাকে বলছি আমরা সাবজেক্ট। এখানে কোনটা সাবজেক্ট? মাই মাদার। বাক্যে আমার মায়ের সম্বন্ধে কি বলা হচ্ছে? যে তিনি সিউজুয়াল, তিনি ভালোভাবে বুনতে পারেন। দ্য রিপ্লাই উত্তর, এই উত্তরটি সম্পর্কে কি বলা হচ্ছে? যে এই উত্তরটি ছেলেটিকে অবাক করেছিল, তাই না? সেরকম আমি, সেরকম তিনি। আর প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে বাক্যের সেই অংশ যে অংশের মাধ্যমে সাবজেক্ট সম্বন্ধে সমস্ত কিছু বলা হচ্ছে। তাহলে সাবজেক্টকে মাই মাদার, আমার মা সম্বন্ধে কী বলা হচ্ছে? তিনি ভালো বুনতে পারেন। দ্য রিপ্লাই এর সম্বন্ধে কী বলা হচ্ছে? উত্তরটি ছেলেটিকে অবাক করেছিল। আমি, আমার সম্বন্ধে কী বলা হচ্ছে? যে আমি হাজার হাজার টাকা রক্ষা করছি। আর তিনি এর সম্বন্ধে কী বলা হচ্ছে? তিনি মুদ্রাটিকে সারা জীবনের জন্য রেখে দিলেন, এগুলো বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। আর এগুলো হচ্ছে বাক্যের প্রেডিকেট। তার মানে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হচ্ছে সেগুলো হচ্ছে প্রেডিকেট। আমরা বাংলায় পড়েছি তো, সাবজেক্ট মানে কি উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিদেহ, একই জিনিস। ঠিক আছে, চলে আসছি পরেরটাতে, অ্যাক্টিভিটি 8। লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। বলছে সাবজেক্ট প্রেডিকেটকে আলাদা করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং সেগুলোকে টেবিলটার মধ্যে আলাদা করে লিখতে বলছে। প্রথম বাক্যটা কী বলছে দেখি। প্রথম বাক্যটা বলছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড। ঠিক আছে, ভার্ব কোনটা? প্লে। এই কথাটি হচ্ছে বাক্যের ভার্ব। প্লে কথাটি হচ্ছে বাক্যের ভার্ব, এটা বাক্যের ভার্ব। হি ইজ ভেরি হ্যাপি টুডে, তিনি আজ খুব খুশি। এখানে বাক্যের ভার্ব কোনটা? হি। এই ইজ হচ্ছে বাক্যের ভার্ব। আর দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য ইয়ার, মেয়েটি বা বালিকাটি এই বছর প্রথম হয়েছে, তাহলে ভার্ব কোনটা? স্টুড। আর দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ আমাদের পৃথিবীর চারিদিকে ঘোরে, রিভলভ হচ্ছে ভার্ব। তাহলে আমরা দেখব প্রত্যেক বাক্যে ভার্ব পেয়েছি, ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? হু দিয়ে। দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে খেলা করে। তাহলে কে খেলা করে? ছেলেটি। উত্তর কী পাচ্ছি? দ্য বয়। তাহলে দ্য বয় হচ্ছে কি এখানে বাক্যের সাবজেক্ট, তাই তো? দ্য বয় বাক্যের সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা? বাকি অংশটা, প্লেজ ইন দ্য ফিল্ড, এই যে বাকি অংশটা এটা হচ্ছে বাক্যের প্রেডিকেট। প্লেজ ইন দ্য ফিল্ড এটা হচ্ছে বাক্যের প্রেডিকেট, বোঝা গেল? তাহলে দ্য বয় সাবজেক্ট আর প্লেজ ইন দ্য ফিল্ড হচ্ছে প্রেডিকেট। তেমনি হি ইজ ভেরি হ্যাপি টুডে, তিনি আজ খুব খুশি। ইজ হচ্ছে ভার্ব। কে খুশি? খুশিটা কে? উত্তর কি পাচ্ছি? হি, তিনি খুশি। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? হি।
আর প্রেডিকেট কোনটা? সাবজেক্ট সম্বন্ধে যা বলা হচ্ছে, মানে এর সম্বন্ধে কী বলা হচ্ছে? ইজ ভেরি হ্যাপি টুডে, তিনি আজ খুব খুশি। ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে তিনি আজকে খুব খুশি। ঠিক আছে, বোঝা গেল? হি হচ্ছে সাবজেক্ট আর ইজ ভেরি হ্যাপি টুডে হচ্ছে প্রেডিকেট। 3 নম্বর, দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য ইয়ার, মেয়েটি বা বালিকাটি ক্লাসে বা মেয়েটি এবছর প্রথম হয়েছে। কে প্রথম হয়েছে? কে প্রথম হয়েছে? উত্তর কি? এই মেয়েটি, দ্য গার্ল। তাহলে সাবজেক্ট কি হবে? দ্য গার্ল হচ্ছে বাক্যের সাবজেক্ট। প্রেডিকেট কোনটা? বাক্যের বাকি অংশটা প্রেডিকেট, বা বাকি অংশ কোনটা? এ স্টুড ফার্স্ট দিস ইয়ার। ঠিক আছে, এই যে বাক্যটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট আর স্টুড ফার্স্ট দিস ইয়ার হচ্ছে প্রেডিকেট। লাস্টেরটা তোমরা নিজে বলো দেখি কী হবে? দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? বাক্যের সাবজেক্ট কোনটা? কে পৃথিবীর চারিদিকে ঘোরে? দ্য মুন। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মুন। আর প্রেডিকেট কোনটা? বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট বাক্যের, তাহলে বাকি অংশটা কোনটা? রিভলভস রাউন্ড দ্য আর্থ। তাহলে এটা হচ্ছে বাক্যের প্রেডিকেট। তাহলে বোঝা গেল, দ্য বয় সাবজেক্ট, প্লেজ ইন দ্য ফিল্ড প্রেডিকেট, হি সাবজেক্ট, ইজ ভেরি হ্যাপি টুডে হচ্ছে প্রেডিকেট, দ্য গার্ল সাবজেক্ট, স্টুড ফার্স্ট দিস ইয়ার হচ্ছে প্রেডিকেট, দ্য মুন সাবজেক্ট, রিভলভস রাউন্ড দ্য আর্থ হচ্ছে প্রেডিকেট। তাহলে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটা সাবজেক্টের ঘরে, আর এদের সম্বন্ধে যা যা বলা হচ্ছে সেগুলো সব প্রেডিকেটের ঘরে বসবে। ঠিক আছে, তোমরা তা কিছু বুঝতে পেরেছো? চলে যায় পরেরটাতে। আবার বলছে লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলো দেখতে বলছে কি? দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন, সেখানে তিনি সাক্ষাৎ করলেন এক মহিলার সঙ্গে। দ্য ওয়ার্ড অ্যান লাইক এ স্ট্যান্ডস ফর এ সিঙ্গেল পার্সন অবজেক্ট। এই অ্যান শব্দটা এ যেমন একটি অর্থে ব্যবহৃত হয়, সেরকম অ্যান কথার অর্থ হচ্ছে একটি, এবং সেটি একজনের ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যান এ ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড। এ ব্যবহার হয় কখন? কোনো কনসোনেন্ট যখন বসবে তার আগে এ ব্যবহার হবে। আর অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। যখন কোনো ভাওয়েল সাউন্ড বসবে তার আগে আমরা কি বসাবো? অ্যান। তাহলে ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে বসাবো অ্যান, আর কনসোনেন্ট সাউন্ড থাকলে তার আগে বসাবো কি আমরা? এ। ঠিক আছে, আমরা জানি ভাওয়েল কতগুলো? ভাওয়েল কি কি? আমরা জানি ভাওয়েল 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে আমরা এই 5টা ছাড়া বাকি সব হচ্ছে আমাদের কনসোনেন্ট। ভাওয়েল যখন বসবে তার আগে বসাবো অ্যান, এবং কনসোনেন্ট যখন বসবে তার আগে বসাবো আমরা এ। ঠিক আছে, তাহলে এখানে দেখি এগুলো পড়তে বলছে। এ ক্রো, একটি কাক, একজনকে বোঝাচ্ছে তাই এ বসিয়েছে, এবং যেহেতু সিটা কনসোনেন্ট তার আগে বসেছে এ। তাহলে এ ক্রো। এ স্টোন, একটি পাথর, কারণ এস হচ্ছে কনসোনেন্ট। এ মাউন্টেন, একটি পর্বত, এম হচ্ছে কনসোনেন্ট তার আগে এ বসেছে। এ বুক, একটি বই, বুক বি হচ্ছে কনসোনেন্ট তার আগে এ বসেছে। এ শু, একটি জুতো, এস যেহেতু কনসোনেন্ট তার আগে বসেছে এ। এরপরে কি বসছে? অ্যান অ্যাপেল, একটি আপেল। অ্যান আই, একটি চোখ। অ্যান ইঙ্কপট, একটি কালির দোয়াত। অ্যান আউল, একটি পেঁচা। তাহলে এখানে দেখি এ, ই, আই, ও, এই যে শব্দগুলো বসেছে তার আগে আমরা কি বসিয়েছি? অ্যান। আর আগে যখন বসেছে কনসোনেন্ট তার আগে বসেছে এ। ঠিক আছে, তাহলে কনসোনেন্ট বসলে বসবে এ, আর ভাওয়েল বসলে তার আগে বসবে অ্যান। তো আমরা অ্যাক্টিভিটি 9টা করে ফেলি। বলছে লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডগুলো আগে এ বা অথবা অ্যান লিখতে বলছে। তাহলে বলছে ড্যাশ অরেঞ্জ, কী হবে এখানে কে বলতে পারবে? এখানে যেহেতু অরেঞ্জের ও হচ্ছে ভাওয়েল, তার এর আগে কি বসবে? অ্যান। গোট, ছাগল, তাহলে জিটা হচ্ছে কনসোনেন্ট তার আগে কি বসবে? এ। ম্যান, মানুষ, এম যেহেতু কনসোনেন্ট সেজন্য তার আগে কী বসবে? এ ম্যান। আইসক্রিম, আই হচ্ছে ভাওয়েল, তাহলে তার আগে কী বসবে? অ্যান। এয়ারশিপ, জাহাজ, উড়োজাহাজ,
এ হচ্ছে ভাওয়েল, তার আগে কী বসবে? অ্যান। লেক হ্রদ, এল হচ্ছে কনসোনেন্ট, তাহলে এর আগে কী বসবে? এ। আমব্রেলা ছাতা, ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে এর আগে কী বসবে? অ্যান। ক্রিকেটার ক্রিকেট খেলোয়াড়, তাহলে সি হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার আগে কী বসবে? এখানে বসবে এখানে এ। তাহলে দেখে নিচ্ছি কী হলো আমাদের। অ্যান অরেঞ্জ, এ গোট, আ ম্যান, অ্যান আইসক্রিম, অ্যান এয়ারশিপ, আ লেক, অ্যান আমব্রেলা, আ ক্রিকেটার। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে এরকম উদাহরণ আরও প্র্যাকটিস করবে। এরপরটা বলছে, পরটা পড়তে বলছে, কি বলছে? 1 নম্বর, গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। 2 নম্বর, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, তিনি গান্ধীজির কাছে মুদ্রাটি চেয়েছিলেন কিন্তু গান্ধীজি বারণ করেছিলেন, দেননি। হেয়ার দ্য ইন্ডিকেটস দ্য পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, এখানে দ্য এই যে শব্দটা, দ্য বয়, দ্য কয়েন, এই যে দ্য কথাটা ব্যবহার করা হয়েছে, এটা ব্যবহার হয়েছে কী জন্য? এ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, কোনো একটি নির্দিষ্ট কাউকে বা কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য বা কোনো বস্তুকে বোঝাতে। দ্য পার্সন, অ্যানিমেল, অবজেক্ট, ঠিক আছে, এই ধরনের কোনো নির্দিষ্ট কিছু বোঝাতে গেলে আমরা দ্য ব্যবহার করি। যেমন এখানে কি দেখি, লেটস রিড দ্য ওয়ার্ড, নিচেগুলো পড়ি। দ্য গ্যাঞ্জেস, গঙ্গা, গঙ্গা বলতে আমরা একটা নির্দিষ্ট কোনো নদীকেই বোঝাই, তাই দ্য গঙ্গা। দ্য হিমালয়াস, এখানে হিমালয় পর্বতকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই লিখেছি কি দ্য হিমালয়াস। দ্য মুন, চাঁদকে নির্দিষ্ট করে বলা হয়েছে, দ্য মুন। দ্য বেস্ট প্লেয়ার, শ্রেষ্ঠ খেলোয়াড়, কোনো নির্দিষ্ট কোনো শ্রেষ্ঠ খেলোয়াড়কে বুঝিয়েছে, দ্য বেস্ট প্লেয়ার। দ্য সান, সূর্যটি, তাহলে এখানে সূর্যটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে। তা দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীটি। দ্য হিমালয়াস, হিমালয় পর্বতটি। দ্য মুন, চাঁদটি। দ্য বেস্ট প্লেয়ার, শ্রেষ্ঠ খেলোয়াড়টি। দ্য সান, সূর্যটি, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য ওয়ার্ডস এ অর অ্যান অ্যান্ড দি আর কল আর্টিকেলস। দ্য ওয়ার্ড এ অ্যান, এই এ অ্যান এবং দা, এই কথাটি, এই তিনটে অক্ষরকে আমরা কি বলি? আর্টিকেল বলি। ঠিক আছে, এ অ্যান দা এগুলো হচ্ছে আর্টিকেল, এটা মনে রাখবে। আগে আমরা এ এবং অ্যান কখন বসে ব্যবহার দেখেছি, এখন দেখলাম দা কখন বসে তার ব্যবহার আমরা দেখলাম। ঠিক আছে, তো বলছে ইউজ দা উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার অ্যান্ড মেক সেন্টেন্স। নিচে শব্দ বা শব্দগুচ্ছ দা ব্যবহার করে আমাদের বাক্য তৈরি করতে বলছে। নিচে কী কী শব্দ দিয়েছে? দ্য সান, সান সূর্য, ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগর, ভারত সাগর। ইন্ডিয়ান ওশেন বলতে আমরা এখানে ভারত সাগরকে বুঝি, তাই তো, বা ভারত মহাসাগর। এল্ডেস্ট সান বড় ছেলে, ইন্ডিয়ান ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট দল। এই চারটে অক্ষর দেওয়া আছে বা অক্ষর সমষ্টি দেওয়া আছে, কোথাও কোথাও 3টে করে অক্ষর দেওয়া আছে, কোথাও কোথাও 1টা করে। তো এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো আমরা দেখি, প্রথমে আছে সান, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্যকে আমরা নির্দিষ্ট এখানে বুঝিয়েছি, তাই দা লিখেছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এই পূর্ব দিককেও দেখে আমরা দা হিসাবে নির্দিষ্ট করেছি, পূর্ব দিকেই ওঠে, অন্য কোনো দিকে ওঠে না কিন্তু, তাই পূর্ব দিকটিকে নির্দিষ্ট করার জন্য আমরা দা বলেছি। ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগর। আওয়ার টিচার টোল্ড আস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ওশেন, আমাদের শিক্ষক মশাই ভারত মহাসাগর সম্বন্ধে আমাদেরকে বলেছেন। তাহলে এখানে ইন্ডিয়ান ওশেন নির্দিষ্ট করেছি ভারত মহাসাগরকে, তাই আমরা দা লিখেছি। এল্ডেস্ট সন বড় ছেলে, বড় ছেলে দিয়ে কী বাক্য হবে? আই অ্যাম দ্য এল্ডেস্ট সান অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের আমি হলাম বড় ছেলে। তাহলে দ্য এল্ডেস্ট সন, এই এল্ডেস্ট সন কথাটির আগে কিন্তু আমরা দা ব্যবহার করেছি। ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট দল। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ ইন 1983 ফর দ্য ফার্স্ট টাইম, ভারতীয় ক্রিকেট দল 1983 সালে প্রথমবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। ঠিক আছে,
দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, যেহেতু একটা নির্দিষ্ট দল বোঝাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাই এর আগে আমরা দা কথাটি ব্যবহার করেছি। ঠিক আছে, আবার তেমনি আইসিসি ওয়ার্ল্ড কাপ, এটাও একটা কম্পিটিশনের নাম, নির্দিষ্ট একটা কম্পিটিশনের নাম, তাই এর আগে কিন্তু আমরা দা ব্যবহার করেছি। আবার এখানেও দেখো দ্য ফার্স্ট টাইম, এখানেও ফার্স্ট টাইম কথাটা ব্যবহার করেছি, প্রথমবারের জন্য, প্রথমবারটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এর আগেও কিন্তু দা ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে দায়ের ব্যবহার তোমরা ভালো করে জানলে তোমরা বাড়িতে এভাবে আরও প্র্যাকটিস করবে নিজেরাই, দেখবে প্রচুর বাক্য তোমরা লিখতে পারছো। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11 দেখি, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল। বলছে নির্দিষ্ট সঠিক আর্টিকেল বেছে নিয়ে বাক্যটি পূরণ করতে বলছে। তাই প্রথমটা কী আছে, ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। 2011 সালে ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয়বারের জন্য আবার বিশ্বকাপ জিতেছিল। তাহলে এখানে কী লিখব, ইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাহলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটাকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা কী বলবো, দা, ইন্ডিয়া ওন দা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, এটা এই মহৎ জয়ের একটা মুহূর্ত ছিল, এটা মহৎ জয়ের একটা মুহূর্ত ছিল। তাহলে একটা মুহূর্ত কথাটা বলছি আমরা, একটা মুহূর্ত, তাহলে মোমেন্ট আছে, এম হচ্ছে কনসোনেন্ট, তাহলে এর আগে আমরা কী লিখব, এ। ইট ওয়াজ দ্য মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ অ্যান্ড ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া, এবং এটা ছিল একটা আমাদের ভারতীয় যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণার ঘটনা। তাহলে অ্যান্ড ঘটনাটি, তাহলে বা টি না বলে একটা ঘটনা বলতে পারি, তাহলে অ্যান, যেহেতু ইভেন্ট আছে, তাহলে একটা ঘটনা কাদের কাছে, ইউথ অফ ইন্ডিয়া, তাহলে টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, ভারতীয় যুবকদের কাছে এটা একটা মহান একটা অনুপ্রেরণার ঘটনা ছিল। ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, দ্য মেম্বার্স হবে এখানে, দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া, ভারতীয় দলের সদস্যরা, নির্দিষ্ট করে বললাম কিন্তু ভারতীয় দলেরই সদস্যরা, অন্য কেউ নয়, তাই দা বলা হয়েছে। ঠিক আছে, তো দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, ভারতীয় দলের সদস্যরা তাদেরকে ন্যাশনাল হিরো বলে অভ্যর্থনা দেওয়া হয়েছিল, জাতীয় নায়কের সম্বর্ধনা দেওয়া হয়েছিল তাদেরকে। ঠিক আছে, চলে আসে অ্যাক্টিভিটি 12। এখানে বলছে লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান, একজন মহান ব্যক্তি সম্বন্ধে 4টে বাক্য এখানে লিখতে বলেছে। তো আমি আগে থেকে লিখে রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মহান ব্যক্তির কথা তোমরা লিখতে পারো। আমি এখানে লিখেছি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। তাহলে প্রথম বাক্যে কী লিখেছি, সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। প্রথম বাক্যে কী লিখেছি, যে সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান ফ্রিডম ফাইটার। আমি এখানে বলেছি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ বর্ন ইন কটক ইন উড়িষ্যা, তিনি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন, উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ নোন অ্যাজ আজাদ হিন্দ ফৌজ, তার ভারতীয় জাতীয় সেনাদল পরিচিত ছিল কী নামে, আজাদ হিন্দ ফৌজ নামে। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। উই নো হিম অ্যাজ নেতাজি, আমরা তাকে চিনি নেতাজি নামে। এই 4টে বাক্য আমি এখানে আমার মতো লিখেছি, তোমরা তোমাদের মতো যে কোনো মহান ব্যক্তিগত তোমরা 4টে বাক্য লিখতে পারো, এবং তোমরা সংশ্লিষ্ট তোমাদের বিদ্যালয়ে হোক বা যেখানে কোনো এক শিক্ষক মশাইকে তোমরা সেগুলো দেখাবে। লেটস টক, এখানে বলছে এটা আলোচনা করার বিষয়, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং কাইন্ডনেস টু আদার্স, বন্ধুকে বলো যে অন্যদের প্রতি মহানুভবতার দেখানোর গুরুত্ব কী, বা অন্যের প্রতি দয়ালু মনোভাব দেখানোর গুরুত্ব কী, এটা তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করতে বলছে, বন্ধুকে বলতে বলছে। তো তোমাকে যদি বলা হয় এরকম, তুমি কি বলবে, তুমি বলবে কি যে
কাইন্ডনেস, মহানুভবতা বা দয়ালুতা ইজ এ গ্রেট ভার্চু, একটা মহৎ গুণ। ইট মিনস বিইং গুড টু দ্য পিপল অ্যারাউন্ড আস, ইট মিনস বিইং গুড টু দ্য পিপল অ্যারাউন্ড আস। এর অর্থ হচ্ছে আমাদের আশপাশে যে সমস্ত লোকজনেরা আছে বা যে সমস্ত মানুষজন আছে তাদের প্রতি ভালো হওয়া বা তাদের প্রতি ভালো কিছু করা। ইট ব্রিংস পিপল টুগেদার, এই গুণ অর্থাৎ কাইন্ডনেস, এটা ইট ব্রিংস পিপল টুগেদার, এটা মানুষজনকে একত্রিত করে। কাইন্ডনেস ক্যান বি এক্সপ্রেসড থ্রু ওয়ানস বিহেভিয়ার অর ডুইং গুড ওয়ার্ক হুইচ ইজ বেনিফিশিয়াল টু আওয়ার সোসাইটি। কাইন্ডনেস ক্যান বি এক্সপ্রেসড থ্রু ওয়ানস বিহেভিয়ার অর ডুইং গুড ওয়ার্ক হুইচ ইজ বেনিফিশিয়াল টু আওয়ার সোসাইটি। এই মহানুভবতা বা দয়ালুতা এটা প্রকাশ করা যায় কিভাবে? কোনো একজনের ব্যবহারের মধ্য দিয়েও সেটা প্রকাশ পেতে পারে বা কোনো কিছু ভালো কাজের মধ্য দিয়ে প্রকাশ পেতে পারে, যে কাজটা আমাদের সমাজে কাজে লাগবে, এই ধরনের কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। পিপল লাভ দেম, পিপল সেই সমস্ত লোকজনেরা সেই সমস্ত ব্যক্তিদের ভালোবাসে বা পছন্দ করে। অ্যান্ড অলওয়েজ হেল্প দেম ইফ দে আর ইন ট্রাভেল, এবং তাদেরকে সবসময় সাহায্য করে বা তাদের পাশে থাকে যখনই তারা কোনো সমস্যায় পড়ে বা তারা যখনই কোনো সমস্যা সাহায্য চান, লোকেরা তাকে সাহায্য করে, কারণ লোকে জানে যে তিনি সমাজের জন্য কিছু করেন বা তিনি ভালো, তার ব্যবহার ভালো হতে পারে, তার কাজকর্ম ভালো হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এটা আমাদের সকলের মধ্যে থাকা উচিত। তোমরা লক্ষ্য করবে যত সব মহান ব্যক্তির কথা তোমরা জেনেছো বা শুনেছো, তাদের মধ্যে এই গুণটা অত্যন্ত পরিমাণে প্রকাশ পায়, এই জন্যই তারা মহান। ঠিক আছে, তাহলে আমরা লেসন 1 এখানে পরের আরেকটা কথা বলা আছে, পার্টিসিপেট ইন এ গ্রুপ ডিসকাশন অন এ টপিক লাভ অ্যান্ড পিস অ্যামং অল। ভালোবাসা এবং শান্তি আমাদের মধ্যে ছড়ানো বা আমাদের মধ্যে থাকা, এই জিনিস নিয়ে একটা গ্রুপ ডিসকাশন করতে বলেছে, একটা দলগত আলোচনা করতে বলেছে, এবং তোমরা সেটা বন্ধুদের মধ্যে তোমরা আলোচনা করবে, দেখবে তোমাদের বন্ধুরা কে কেমন কী বলে। তাহলে আজকে আমরা এই লেসনটার অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং নিজেরা এগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এখানেই কমপ্লিট করলাম। থ্যাংক ইউ।